5 মাস পার হয়ে গেছে, এখনো কেন সংস্কার শুরু হলো না? যখনই একজন উপদেষ্টা নির্বাচন নিয়ে কিছু বলেন, সাথে সাথে পুরো টিম এসে বলে না এটা ওনার ব্যক্তিগত মত। মানে তাহলে আসলে হচ্ছেটা কি? নির্বাচনটা তো খেলা নয়। আওয়ামী লীগ যত না হতাশ এবং ক্ষুব্ধ হয়েছে তাদের এই পরাজয়ে, তার চেয়ে অনেক বেশি হতাশ, ক্ষুব্ধ এবং অলমোস্ট উন্মাদের মতো আচরণ করেছে ভারত। এখন পর্যন্ত শেখ হাসিনাকে পৃথিবীর কোনো দেশ নিতে রাজি হয় নাই। শেখ হাসিনা কিন্তু ভারতে আছে এবং সম্ভবত তার বোন শেখ রেহানাও এখন ভারতে আছে। হাসিনার যেমন বিচার হওয়া উচিত, খায়রুল হকেরও বিচার হওয়া উচিত এই কারণেই যে কেন একটি স্বাধীন দেশের বিচার বিভাগ এইরকম একটা পলিটিক্যাল ইস্যুকে রায় দিবে এবং তার ফলে এই যে বছরের পর বছর, মেয়াদের পর মেয়াদ একটি দল বিনা ভোটে ক্ষমতায় থাকে। তারেক রহমানের পক্ষে রায় গেলে বিচারককে বিদেশে চলে যেতে হয়েছে, বিপক্ষে রায় দিলে তার প্রমোশন হয়েছে। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, শুভেচ্ছা সব প্রত্যেককে আমন্ত্রণ জানাচ্ছি মাই টিভি সংলাপে। দর্শক, আপনারা জানেন যে আমরা মাই টিভি সংলাপে সমসাময়িক এবং গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কথা বলছি। আজ আমাদের আলোচনার শিরোনাম সুশাসন ও ন্যায় বিচার। স্টুডিওতে আলোচনার জন্য উপস্থিত রয়েছেন আপনাদের অত্যন্ত পরিচিত এবং প্রিয় মুখ। পরিচয় করে দিচ্ছি, ডান পাশে রয়েছেন ব্যারিস্টার রুমিন ফারহানা, সাবেক সংসদ সদস্য, বিএনপি নেত্রী। আপা, স্বাগত জানাচ্ছি। এবং বাঁ পাশে রয়েছেন আরও একজন অত্যন্ত প্রিয় মুখ আমাদের, সঞ্জিদা ইসলাম, মায়ের ডাকের সংগঠক। আপনাকেও স্বাগত জানাচ্ছি। প্রিয় দর্শক, শিরোনাম শুনছিলেন। আসলে আমরা গত 5 আগস্টের আগে দীর্ঘদিনের যে আন্দোলন এবং সংগ্রাম, সেই সংগ্রামের সময় একটি গান খুব বেশি বেশি আমাদের মুখে বাজছিল, যে গানের একটি অংশ বিশেষ হচ্ছে কত বিপ্লবী বন্ধুর রক্তে রাঙা, বন্দিশালার ওই শিকল ভাঙা, তারা ফিরবে কি আজ সুপ্রভাতে। সুপ্রভাত 5 আগস্ট এসেছে, আমরা সেটি মনে করি। সেই প্রভাতের সারাটা দিন কেমন যাবে, একটি সুন্দর দিনের প্রত্যাশায় আমরা দীর্ঘদিন গোটা জাতি আন্দোলন করেছিল। প্রথমেই সেই তারা ফিরবে কি আজ, সেই প্রশ্ন নিয়েই সঞ্জিদা ইসলাম আপনার কাছে যাচ্ছি। আপনি 2013 সালে আপনার ভাই সাজিদুল ইসলাম সুমনকে গুম হলো, আপনারা এরপরে আন্দোলন শুরু করলেন। খুব ছোট্ট করে শুনবো, অনেকবার আমাদের দর্শকরা শুনেছে, তারপরও আবার একটু মনে করিয়ে দিতে যে মায়ের ডাক, কেন মায়ের ডাকের প্রতিষ্ঠা করতে হলো এবং মায়ের ডাক যে কর্মসূচি নিয়ে এগিয়েছিলেন সেই ভুক্তভোগীদের আসলে একটু চিত্র যদি আবার আমরা মনে করি। ধন্যবাদ মাই টিভিকে, সবাইকে। 2013 সালের 4 ডিসেম্বর র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন 1 বসুন্ধরা রেসিডেন্সিয়াল এরিয়া থেকে আমার ভাই সাজিদুল ইসলাম সুমন সহ আরও 4 জনকে তুলে নিয়ে, টোটাল 6 জনকে তুলে নিয়ে যায়। তো সেইখানে শুধুমাত্র তাদের টার্গেটেড ছিলেন কারা, ভিন্ন মতের বা ভিন্ন দলের কর্মী ছিলেন। বাংলাদেশ ন্যাশনালিস্ট পার্টির সাধারণ সম্পাদক ছিলেন আমার ভাই, এবং তার বিরুদ্ধে কোনো ক্রিমিনাল কেসও ছিল না, কোনো আইন প্রয়োগকারী সংস্থা তুলে নিয়ে যাওয়ার জন্য বা আটক করে রাখার জন্য ইভেন। তো পরবর্তীতে ওই দিন রাতে আরও 2 জনকে আমাদের এলাকা থেকে তুলে নিয়ে যায়, আদনান ভাই আর কায়সার ভাই, তারাও স্বেচ্ছাসেবক দলের ছিলেন। এদের বয়সগুলো ছিল, কয়েকজন তিতুমির কলেজের স্টুডেন্ট, কয়েকজন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের, তাদের বয়স ছিল 22-23 এরকম বয়সের এরা সবাই। এবং আমার ভাই সহ যাদেরকে তুলে নিয়ে যাওয়া হলো, মায়ের ডাকের যাত্রাটা আসলে ওই জায়গা থেকেই শুরু। যখন আমার মা, আমার বোন, আমার পরিবার র্যাবের অফিসে গিয়ে কোনো উত্তর পায় না, তারা ডিনাই করে যে এরকম কোনো অপারেশন হয়নি। রাষ্ট্রীয় বাহিনী যারা আমাদের ট্যাক্সের টাকায় চলে তারা, এবং এই মেকানিজমটাতে একদম রাষ্ট্রপ্রধান থেকে শুরু করে, প্রধানমন্ত্রী থেকে শুরু করে আমরা জানি যে প্রত্যেকটা আইন প্রয়োগকারী সংস্থা এবং ফ্যাসিস্ট রেজিমের অনেক অঙ্গ এখানে এই মেকানিজমে ইনভলভ। আদারওয়াইজ এতজন মানুষকে তুলে নিয়ে যাওয়া, তাদেরকে সিক্রেট ডিটেনশন সেলে রাখা এবং তাদেরকে এই সেলগুলোতে যেই টর্চারের বর্ণনা আমরা শুনি, আসলে এটা কোনোভাবেই কোনো স্বাধীন রাষ্ট্রে সম্ভব না, যেটা এই ফ্যাসিস্ট রেজিমের সময় সম্ভব হয়েছে শুধুমাত্র ক্ষমতায় থাকার জন্য। এই ভয়ঙ্কর একটা ভয়ের রাজনীতি কায়েম করার জন্য, ভয়ের একটা সংস্কৃতি কায়েম করার জন্য, যেন মানুষ আর কথা না বলে, মানুষকে যেন ওই জাতাকলে রাখা যায়, যে মুখ বন্ধ করে রাখা যায়। তাহলে বিনা ভোটে যেই সরকার রাষ্ট্র ক্ষমতা দখল করে থাকে তারা যেন ক্ষমতায় থাকতে পারে, সেই ভয়ের সংস্কৃতি কায়েম করার জন্য। এবং এই ঘটনাগুলো সবচেয়ে বেশি হয় ইলেকশন পূর্ববর্তী সময়গুলোতে। আমরা দেখেছি, আপনি
5ই জানুয়ারি ইলেকশনের ঠিক আগে আমার ভাইদের যে ঘটনাগুলো, এগুলো 13 নভেম্বর ডিসেম্বরে ম্যাসিভ আকারে ঢাকা এবং ঢাকার বাইরে প্রত্যেকটা বিভাগে হয়। এবং পরবর্তী 2টা সেশনেও আমরা দেখেছি, পরবর্তী 2 নির্বাচন। হ্যাঁ। তো যখন কোনো উত্তর পায় না, মায়ের ডাকের যাত্রাটা শুরু হয় আমার মায়ের হাত ধরে আসে, হাজরে খাতুন। তিনি তো আসলে তখন গুম পরিচিত ছিল না তাদের কাছে, আমাদের পরিবারের কাছে। আমরা তো এইরকম ভয়ঙ্কর অবস্থায় কখনো পড়িনি যে আমাদের পরিবারের একজনকে ধরে নিয়ে গেল এবং এটা অস্বীকার করছে। আমার দেশে আমরা বেঁচে আছি, আমরা গেটের ওপারে দাঁড়িয়ে জানতে চাচ্ছি আমার ভাইয়ের কি হচ্ছে, কিন্তু আমার মাকে কোনো উত্তর দেওয়া হচ্ছে না। আমার মা তখন এই 8টা পরিবার নিয়ে একসাথে প্রেস কনফারেন্স করে, কারণ কোনো জেনারেল ডায়েরি বা এফআইআর, র্যাব যেহেতু মেনশন করা হচ্ছে, তারা কিন্তু গ্রহণ করেনি আমাদের। আইনি কোনো লিগ্যাল কোনো অ্যাপ্লিকেশন আমাদের থেকে অ্যাকসেপ্ট করা হয় না। তখন আমার মা একটা প্রেস কনফারেন্স শুরু করে এই 8টা ফ্যামিলি মিলে, এবং 8টা ফ্যামিলি মিলে যখন প্রেস কনফারেন্সটা করা হয়, পরবর্তীতে দেখা যায় যে এরকম আরও অনেক ফ্যামিলি ঢাকা এবং ঢাকার বাইরে যাদেরকে জোরপূর্বক তুলে নিয়ে যাওয়া হয়েছে বিভিন্ন আইন প্রয়োগকারী সংস্থা দ্বারা এবং বিভিন্ন জায়গা থেকে। এবং তখন থেকে আসলে মায়ের ডাকের একসাথে এই ভিকটিম পরিবারগুলো আমরা এই প্ল্যাটফর্মটাতে যুক্ত হয়েছে। আপনার ভাইকে পরে কি আর ফেরত পেয়েছিলেন? এই বিগত 12 বছরে ফেরত তো পাইনি এখনো। 5ই আগস্টের পরে আপনি বলছেন হাজারো প্রাণের বিনিময়ে যেই জায়গায় আছি, 5 মাস হয়ে গেছে ইন্টারিম গভর্নমেন্টের, এখনো পর্যন্ত আমার ভাইয়ের কোনো ইনফরমেশন, আমার ভাই সহ এরকম আরো হাজারো মানুষ যাদের কোনো ইনফরমেশন আমরা পাইনি। কতগুলো ভিকটিম পরিবার আপনাদের মায়ের ডাকের সাথে এখন সম্পৃক্ত আছে? আমাদের সাথে আপনি যদি বলেন ঢাকার এবং প্রত্যেকটা বিভাগের যাদেরই বিচার বহির্ভূত হত্যাকাণ্ডের শিকার এবং গুমের শিকার যারা বিভিন্ন আইন প্রয়োগকারী সংস্থা দ্বারা, গুমের সংখ্যাটা আসলে কি এটা ফিক্স না। যখনই আমরা যে ডিভিশনে যাচ্ছি, এখন পর্যন্ত ইভেন আপা যেখানে যাচ্ছি, এমনও মানুষ এখনো বের হচ্ছে 5ই আগস্টের পরে যে তারা আসতে চাচ্ছে, তাদের মানে তাদের ভাইকে বা তাদের পরিবারের যে সন্তানকে গুম করা হচ্ছে সেটার তারা কি প্রকাশ্যে আনবে কি আনবে না, তারা আসলে বিচার পাবে কি পাবে না, ওই ভয়টা কিন্তু এখনো তাদের মধ্যে আছে। তো এই যে নাম্বারটা আপনি বলছেন, কমিশনে আমরা জানি এখনো পর্যন্ত 1600-র উপরে আবেদন কিন্তু জমা পড়েছে। হ্যাঁ, প্রত্যেকটা পরিবারই কিন্তু আমরা অনেক কানেক্টেড, কারণ প্রত্যেকটা ভুক্তভোগী পরিবার একই রকম ট্রমার মধ্য দিয়ে কিন্তু আমরা যাচ্ছি বিগত এই 1.5 যুগেরও বেশি সময় ধরে। আপনারা যখন রাজপথে নামা শুরু করলেন, আমরা দেখেছিলাম যে রাজনৈতিক দলগুলো যখন কর্মসূচি করতে পারছিল না, তখনও আপনারা প্রেস ক্লাব সহ বিভিন্ন জায়গায় আপনারা কর্মসূচি করছিলেন খুব তাড়াহুড়ো করে, খুব প্রেশারের মধ্য দিয়ে। আপনাদের যারা ভিকটিম পরিবারের উপরও কি তাদের একদম যে চাপ, এই চাপগুলোর আসলে বর্ণনাটা আমরা খুব ছোট্ট করে যদি একটু শুনি। এই হ্যারাসমেন্ট বা ইন্টিমিডেশন বলেন, বিভিন্নভাবে বিভিন্ন আইন প্রয়োগকারী সংস্থা দ্বারা হচ্ছে প্রত্যেকটা পরিবারের উপরে, শুধু যে ঢাকার আমরা যারা দাঁড়াচ্ছি ক্যাম্পেইন না, প্রত্যেকটা পরিবার যারা বিভিন্ন জেলায়ও আছে তাদেরকেও, যে হয়তো বাড়িতে যে ভাই আছে তাকে অ্যারেস্ট করে নিয়ে যায়। কারণ এই সত্যটা যখন সামনে আনা হয়, তো সরকারের এই মুখোশটা যখন সামনে চলে আসে যে তারা আইন প্রয়োগকারী সংস্থা দ্বারা মানুষকে, ভিন্ন দলের কর্মী, ভিন্ন মতের মানুষ যারাই সরকারের এগেইনস্টে দাঁড়াচ্ছে, কর্মী বলেন, নেতা বলেন, সবাইকে তাদেরকে এইভাবে অবৈধভাবে তুলে নিয়ে যাচ্ছে এবং গুম করে রাখছে। এবং রিপিটেডলি একটা সংস্থা না, বিভিন্ন সংস্থা দ্বারা এই পরিবারগুলোকে বিভিন্ন সময় বিভিন্নভাবে হ্যারাস করা হয়েছে। যেমন আমাদেরকে, আমাদের প্ল্যাটফর্মটা থেকে যদি বলি, বিগত 12 বছরে কোনো ভেন্যু আমাদেরকে দেওয়া হয় নাই যে আমরা একটা প্রেস কনফারেন্স করব, আমরা একটা আলোচনা করব, আমরা একটা দিবস পালন করব, একটা শোক উদযাপনের জন্য আমরা একটা দিবস পালন করব। 30শে আগস্ট জানেন যে গুম হয়ে যাওয়া ব্যক্তিদের স্মরণে প্রতিরোধ দিবস, তো সেই দিনেও আমাদেরকে কোনো ভেন্যু বুকিং দেওয়া হতো না এবং আমরা কোনো না কোনো জায়গায় দাঁড়াতাম, কিন্তু আমরা ক্যাম্পেইনটা জারি রাখতাম। এবং বিগত বছরে আমি বলি 2023-এ 10ই ডিসেম্বর ছিল, যেখানে 28শে অক্টোবরের পরে কিন্তু আমাদের পক্ষে কারো পক্ষে রাজপথে যাওয়া তখন সম্ভব ছিল না। আমার মনে আছে আপা আমাকে ফোন দিয়েছিলেন সেদিন। আমরা যখন শাহবাগে দাঁড়ালাম, শাহবাগে দাঁড়ানোর পরে মায়েরা শুধু ছবি নিয়ে আর ছোট বাচ্চা কয়েকজন আমরা একটা লাইন করে দাঁড়াচ্ছি, হাজারো পুলিশ, ওই হাজারো পুলিশ 10 ডিসেম্বর আন্তর্জাতিক শাহবাগে, হ্যাঁ মিউজিয়ামের সামনে, জি শাহবাগে, এই গত বছরই 10 ডিসেম্বর, খুব দূরে না। তো আমাদেরকে ঘিরে ফেললো, আমাদেরকে সেখানে ছবি নিয়ে দাঁড়াতে দেওয়া হবে না। মানে কেন দাঁড়াতে দেওয়া হবে না? আমরা তো স্বাধীন দেশ, এটা পাবলিক
ফেস। এবং এখানে আমরা তো কোনো কিছু করছি না, কোনো কথা বলছি না, আমরা শুধু দাঁড়াচ্ছি ছবিটা নিয়ে। আমাদেরকে ওখানে দাঁড়া দিল এই যে বয়স্ক মারা, ছোট ছোট বাচ্চারা, প্রত্যেকজন ছবি নিয়ে, ছবি তারা নামায়নি, ছবি নিয়ে হেঁটে 2 কিলোমিটার যেয়ে প্রেস ক্লাবের সামনে যেয়ে তারপর আমরা একটা কর্নারে দাঁড়িয়ে আমরা আমাদের প্রেস ব্রিফিংটা করতে হয়েছিল আমাদের। মানে গুমের ভুক্তভোগী পরিবারও সেই সুযোগটুকুও পায়নি। রুমিন ফারহানা, এই ঘটনা আসলে আমরা শুনছি এবং শুনছিলাম। প্রশ্ন হচ্ছে যে এই 5 দশক পার হওয়া বাংলাদেশ, যে বাংলাদেশ 71-এ অসংখ্য ভাইয়ের অসংখ্য রক্তের বিনিময়ে একদম শ্রমিক জনতা সবার এক বাংলাদেশের পেয়েছি আমরা, সেই বাংলাদেশে এই গুম সংস্কৃতি কেন, কার স্বার্থে শুরু হলো? আপনাকে অসংখ্য ধন্যবাদ। বাংলাদেশের দুর্ভাগ্য যে বাংলাদেশ রাষ্ট্রটি জন্মের পরেই, প্রথম যখন জন্ম নেয় তারপরেই হোঁচট খেয়েছে। বাংলাদেশে প্রথম বিচার বহির্ভূত হত্যা 72 থেকে 75, বাংলাদেশে প্রথম গুম 72 থেকে 75, বাংলাদেশে মিলিটারি বা পুলিশের প্যারালাল বাহিনী তৈরি করে সাধারণ মানুষ এবং বিশেষ করে ভিন্ন মতের উপরে দমন, নিপীড়ন, নির্যাতন আবার হচ্ছে 72 থেকে 75। বাংলাদেশে প্রথম জাতীয় নির্বাচন 73 সাল, সেটাও কলঙ্কিত নির্বাচন। বাংলাদেশে প্রথম ডাকসু নির্বাচন 73, সেটাও কলঙ্কিত নির্বাচন। তো বাংলাদেশের দুর্ভাগ্য, আমি এটাকে আসলে আর কি বলবো জানি না, সাম্য, মানবিক মর্যাদা এবং সামাজিক ন্যায় বিচারের যে ঘোষণাপত্র দিয়ে বাংলাদেশ আসলে যাত্রা শুরু করেছিল, বাংলাদেশ শুরুতেই সেই যাত্রা হোঁচট খেয়েছে। এবং তারপরে তো আসলে পরিস্থিতি ভালোর দিকে যাবার পরিবর্তে আমরা ক্রমশই অন্ধকার থেকে আরো বেশি অন্ধকারের দিকে গেছি। দেখুন, এই যে 1600 মানুষ একেবারে আবেদন অনুযায়ী, আর আবেদনের বাইরে আমরা জানি না সংখ্যাটি কত, হ্যাঁ, এই যে 1600 মানুষকে গত 15 বছর বিভিন্ন সময় তুলে নিয়ে যাওয়া হয়েছে, এই ব্যাপারে সরকারের তরফে যখনই মায়ের ডাক প্রশ্ন তুলেছে কিংবা আমরা প্রশ্ন তুলেছি, আমাদেরকে একটা কথাই বলা হয়েছে, গুম বলে কোনো শব্দ নাই। গুম বলে কোনো শব্দ বাংলাদেশে নাকি নাই। তারা কেউ ব্যবসায় লস করে, কেউ ভালোবাসা বা প্রেমের টানে, কেউ পরকীয়ায় জড়িয়ে পারিবারিক ঝামেলা এড়াতে তারা চলে গেছে বাসা ছেড়ে, এবং এটা স্বেচ্ছায় চলে যাওয়া, এখানে গুম বলে কোনো বিষয় নাই। এই যে ধরুন বিষয়টি আমরা সকলেই জানি, কিন্তু সেটাকে এভাবে স্ট্রংলি ডিনাই করবার জন্যে যতটা অমানুষ এবং নৃশংস একটা সরকারকে হতে হয়, এই সরকারের অভিজ্ঞতা তো আমাদের হয়েছে। এবং আমরা দেখেছি মায়ের ডাকের পাশাপাশি সরকার একটা অদ্ভুত মকারি শুরু করেছিল মানুষের সাথে। মায়ের কান্না বলে আরেকটা সংগঠনে চালু করেছিল তারা, যেখানেই মায়ের ডাক তাদের দাবি নিয়ে গেছে, তাদের হারানো স্বজনকে ফিরে পাওয়া, হারানো স্বজনের পরিবাররা একত্রিত হওয়া, হারানো স্বজনদের বিষয়ে জানতে চাওয়া, সংবাদ সম্মেলন করা, যখনই তারা কোনো না কোনো প্রোগ্রাম দিয়েছে, আমরা দেখেছি বাইরে মায়ের ডাক বলে আরেকটি সংগঠন, মায়ের কান্না বলে আরেকটি সংগঠন অদ্ভুত একটা নাটক নিয়ে সেখানে হাজির হয়েছে। আমি দুঃখিত, আমাকে নাটক শব্দটি বলতেই হচ্ছে, বিকজ এটি আসলেই নাটক ছিল। আপনি দেখেন, এটি আসলেই নাটক ছিল। পলিটিক্যাল একটি প্রোগ্রামের বদলে আরেকটা প্রোগ্রাম যেরকম কাউন্টার, একটা ডামি। ধরুন এখন ওনারা কিন্তু মায়ের ডাকের, আমার যে ভাই বোনেরা আছেন, ওনারা কিন্তু এখনো সোচ্চার, এখনো ওনারা দরজায় দরজায় যেতে হচ্ছে ওনাদের। এখন পর্যন্ত যে 5 মাস পার হয়েছে, একটা পজিটিভ খবরও কিন্তু আমার এই বোনেরা পায় নাই। আমার এই বোন কিন্তু আমার সঙ্গেই গণমাধ্যমে পরিষ্কারভাবে বলেছে তার ভাইকে তুলে নিয়ে যাওয়ার সঙ্গে কোন ফোর্স জড়িত, তার নাম্বার কত, কত তারিখে তুলে নিয়ে যাওয়া হয়েছে, কোন সালে তুলে নিয়ে যাওয়া হয়েছে। আপনি আমাকে বলেন তো, ওই সালে, ওই সময়ে, ওই সংস্থায় কারা কর্মরত ছিলেন, কারা দায়িত্বপ্রাপ্ত ছিলেন, এটা বার করতে কি 5 মাস সময় লাগে? তাহলে সমস্যাটা কোথায়? মিস্টার রুমিন ফারহানা, আমি এই সমস্যাটা কোথায় সেটি আপনার কাছেই আসলে জানতে চাই। আমি একই সাথে গুম কমিশন তাদের তদন্তে কিন্তু বলেছে যে এই গুমের সাথে দেশীয় চক্রের পাশাপাশি আন্তর্জাতিক কিংবা সুনির্দিষ্টভাবে বলেছে যে ভারতীয় সম্পৃক্ততা পেয়েছে। সালাউদ্দিন সাহেব, বিএনপির শোভারঞ্জন বালি, এগুলোর ঘটনা আমরা দেখছি। ঠিক আছে, আমাদের দেশের একটা সরকার ছিল যাকে ফ্যাসিস্ট আমরা বলছি, তাদের স্বার্থ রক্ষার জন্য পার্শ্ববর্তী দেশ ভারতের সম্পৃক্ততা কেন?
বিকজ দেখুন 5ই অগস্টের পর আপনি যদি শুধু ভারতের রিয়াকশনটা দেখেন, আওয়ামী লীগ যত না হতাশ এবং ক্ষুব্ধ হয়েছে তাদের এই পরাজয়ে, তার চেয়ে অনেক বেশি হতাশ, ক্ষুব্ধ এবং অলমোস্ট উন্মাদের মতো আচরণ করেছে ভারত। উন্মাদের মতো আচরণ করেছে ভারতের মিডিয়ার। গত 3-4 মাসের আপনি নিউজগুলো দেখেন, ডিসইনফরমেশনে ভরা। আমি মিস ইনফরমেশন বলছি না, মিস ইনফরমেশন অনিচ্ছাকৃত হতে পারে, ডিসইনফরমেশন হচ্ছে ইচ্ছাকৃতভাবে অপতথ্যকে স্প্রেড করা। ভারতীয় মিডিয়া ইচ্ছাকৃতভাবে অপতথ্যকে স্প্রেড করেছে, বিকজ তাদের কাছে মনে হয়েছে যে সারা পৃথিবীতে হাসিনা তাদের পারপাস যেভাবে সার্ভ করেছে, বিশ্বের আর কোনো দেশের নেতা এইভাবে তাদের পারপাস সার্ভ করবে না। নেপাল, ভুটান, মালদ্বীপ, শ্রীলঙ্কা সকলেই যখন ভারতের এই দাদাগিরির কবল থেকে বেরিয়ে এসছে, তখন শেখ হাসিনা ছিল দক্ষিণ এশিয়ায় একমাত্র দেশ যে ভারতের স্বার্থকে অনেক বেশি প্রাধান্য দিয়েছে বাংলাদেশের স্বার্থের ওপরে। এবং সে কারণেই শেখ হাসিনার বার্গেনিং টুলটা খুব সিম্পল ছিল, আমাকে ক্ষমতায় রাখো, তার বিনিময়ে তুমি যা চাও এবং যা না চাও, কিন্তু তোমার মানে হয়তোবা তোমার দেশের জন্য সেটি ভালো, সেটি আমি আমার দেশের যে কোনো ক্ষতি করে তোমাকে দিতে প্রস্তুত। দেখুন আমাদের বর্ডারে রেগুলার মানুষ মারা হয়েছে, রেগুলার। সেটা বন্ধ করার জন্য প্রতিবাদ তো দূরেই থাক, আমাদের মন্ত্রীদের, সেই সময় আমাদের শেখ হাসিনা সরকারে যারা মন্ত্রী ছিল তারা কি বলে নাই যে আমাদের দেশের মানুষের সমস্যা, তারা গরু চোরা চালানির সঙ্গে যুক্ত, তারা মাদক কারবারের সঙ্গে যুক্ত। আমাদের বিজেপি মহাপরিচালক তখন একসুরে কথা বলেছে এবং বলেছে যে এটা আমাদের দোষেই আমাদের মানে দেশের মানুষকে হত্যা করা হয়। মিস্টার মিন ফারহান, আমি একটা বিষয় স্কিপ হয়ে যাবে, যে প্রশ্নটা আপনি আমাকে ছুঁড়েছিলেন যে কেন 5 মাস যাওয়ার পরেও ঘুরতে হচ্ছে এখনো সেই ভিকটিম পরিবারকে, কোন কারণে? অথবা বের করা কি যাচ্ছে না? তখন কারা জড়িত ছিল, কেন বের হচ্ছে না? যাবে, চাইলেই বের করা যাবে, বের করা যাবে না কেন? নিশ্চয়ই যাবে। কেন হচ্ছে না? ডেফিনেটলি যারা ওই আসনে বসে আছেন এটা তো তাদের পক্ষে বলা সম্ভব, আমি তো বলতে পারবো না কেন তারা বের করছেন না। ডেফিনেটলি প্রত্যেকে যার যার নিজস্ব ন্যারো স্বার্থ দিয়ে সকল কিছু হিসাব করছে। আমি ভারতের কথা বলছিলাম, বাংলাদেশে অভিন্ন নদী, ফেনী নদীর পানি দিয়ে এসছে হাসিনা, কোনো পানি আনতে পারে নাই ভারতের কাছ থেকে, তিস্তা সমস্যার সমাধান করতে পারে নাই। আমাদের ট্রানজিট ট্রান্সশিপমেন্ট সমস্ত আমরা ভারতকে দিয়েছি নামমাত্র মূল্যে। সেখানে ভারত তার দেশের উপর দিয়ে একটা খুঁটি যাবে বিদ্যুতের, নেপাল থেকে আমরা বিদ্যুৎ আমদানি করব, সেটাও ভারত আমাদেরকে করতে দেয়নি। এখন শুনতে পাচ্ছি 150 মিটার বর্ডারের নো ম্যানস ল্যান্ডের 150 গজের মধ্যে আপনি কোনো স্থাপনা করতে পারেন না অনুমতি ছাড়া। শুনতে পাচ্ছি বাংলাদেশের স্বার্থ বিকিয়ে এসে 150 নাকি শেখ হাসিনা বলেছে যে এখানে করতে পারা যাবে। সো এই যে প্রতি পদে পদে শেখ হাসিনার ভারত প্রীতি বা ভারতের স্বার্থে কাজ করা এবং বাংলাদেশকে মূলত ভারতের একটি কলোনি বা একটা প্রদেশের মতন ট্রিট করতে ভারতকে উৎসাহিত করা, এবং পুরো বার্গেনটাই হয়েছে তার ক্ষমতায় থাকাকে কেন্দ্র করে। সো ভারত হাসিনার কিছু ইন্টারেস্ট তো প্রোটেক্ট ডেফিনেটলি করেছে। শুক্ররঞ্জন বালি বা আমাদের বিএনপির সালাউদ্দিন ভাই কিংবা আরমান না, আমাদের আরেকজনকে পাওয়া গেছে ভারতের হুম্মাম কাদের চৌধুরী, তাদেরকে ভারতে কেন? এবং অনেকেই আরমান বলেছে হিন্দি কথা শোনা যেত, আশেপাশে যারা থাকতেন ওনারা হিন্দিতে কথা বলতেন। আজমি সাহেব ব্যারিস্টার ব্রিগেডিয়ার উনিও একই কথা বলেছেন, হিন্দিতে কেন কথা শোনা যাবে? একটা কানাঘুষা কিন্তু ওই সময় ছিল যে বাংলাদেশের ফোর্সের সঙ্গে সঙ্গে ভারতের ফোর্সও কিন্তু বাংলাদেশের মাটিতে আছে, ভারতের গোয়েন্দা সংস্থার একটি শক্ত ঘাঁটি বাংলাদেশে আছে। যে 24 অভ্যুত্থানেও কিন্তু এরকম কিছু অভিযোগ উঠেছে যে যারা গুলি করেছে তাদেরকে হিন্দি কথা বলতে শুনেছে। একদম। তো বাংলাদেশের মাটিতে তাদের একটা শক্ত ঘাঁটি ডেফিনেটলি আছে, না হলে এতটা অদ্ভুত অবস্থা এবং এতটা অদ্ভুত আচরণ কিন্তু ভারত করতো না। এখন পর্যন্ত শেখ হাসিনাকে পৃথিবীর কোনো দেশ নিতে রাজি হয় নাই, শেখ হাসিনা কিন্তু ভারতে আছে এবং সম্ভবত তার বোন শেখ রেহানাও এখন ভারতে আছে। আমরা আলোচনায় ফিরবো নিশ্চয়ই। ভিকটিম পরিবারের এর আগেও আমরা শুনেছি যে বেশ কিছু প্রতিবন্ধকতা এখনো সামাজিকভাবে চলায়। আপা যেটি বললেন যে বিচারের যে বাণী, সেই বাণী বা বিচারটা প্রক্রিয়াটা কতটুকু এগুলো সে বিষয়ে আলোচনা করবো, তবে একটা বিরতি থেকে ফিরে আমরা ফিরছি আবার। সঞ্জিদা ইসলাম, আপনার কাছে আমরা যে প্রশ্নটা ছিল তা হচ্ছে যে গুমের সাথে মোটামুটি অথবা এই যে আয়নাঘর বা যে প্রক্রিয়ায় আমরা বলি না কেন, সেখানটায় কারা জড়িত, কেন জড়িত, এই আলোচনাগুলো আমরা শুনছিলাম। কিন্তু একই প্রশ্ন যদি আপনাকে করি, যাদের
তথ্য রক্ষার জন্যই হোক না কেন, আমাদের দেশেরই তো কিছু লোকজন এর সাথে জড়িত ছিল। আপনি যেমনটা বের করে দিয়েছেন, এখনো কেন, কতটুকু তারা আইনের আওতায় আসছে, এই প্রশ্নটা আপনাকে আগে করি। প্রথমে বলি যে গুমের প্রত্যেকটা ঘটনার যতগুলো, যে আমরা যদি আবেদনগুলোও ধরি যে 1600-র মধ্যে কিন্তু 3টা ক্যাটাগরি আছে, যে অনেক মানুষকে তুলে নিয়ে গুম করে রাখা হয়েছে এবং তাদের কোনো সন্ধান নেই এখনো। আরেকটা গ্রুপ অফ পিপল যাদেরকে লং টার্ম, যেমন ব্যারিস্টার আরমান ভাই বলেন, মাইকেল চাকমা বলেন, তাদেরকে 8 বছর 5 বছর এরকম সময়কালও গুম করে রাখার মতো সিক্রেট ডিটেনশন সেল আছে, প্রক্রিয়া আছে আমাদের দেশে এবং খোদ ক্যান্টনমেন্টের মধ্যেই আছে। তো এবং আরেকটা গ্রুপ যাদেরকে 1 বছর বা 9 মাস 10 মাস রেখে মিথ্যা মামলায় জেলে দেওয়া হতো এবং পরবর্তী তারা এমনও হয়েছে তাদেরকে মৃত্যুদণ্ডের আসামি করে ফেলা হয়েছে, এইরকম মানুষ। এবং তারা ছাড় পেত না। হ্যাঁ, হাসিন ভাই, জি, ব্রিগেডিয়ার হাসিন ভাই, উনি তো প্রথম যিনি আসলে বাইরে এসে বললেন আয়না ঘর নিয়ে, সিক্রেট ডিটেনশন সেল নিয়ে, ডিজিএফআই এর আন্ডারে যে সিক্রেট ডিটেনশন সেল সেটা নিয়ে। তো সেটা বলার পরে আমরা দেখেছি তৎকালীন সরকার যারা ছিলেন, মন্ত্রী যারা ছিলেন, তাদের মন্তব্য এটাতে যে এটা বানোয়াট কথা বা এটা কিভাবে হতে পারে। এই ডকুমেন্টারিগুলো যখন করলো মেট্রো নিউজ থেকে শুরু করে, তারা যখন এই কিছু হুইসেল ব্লোয়ারের যেই তথ্যগুলো সামনে আনলো, তখনও কিন্তু এগুলাকে হেসে উড়িয়ে দেওয়া হয়েছে এবং একটা ঘটনাও স্বীকার করা হয়নি যে গুম হয়েছে। তো এই যে এই গুমের যেই 3টা প্রক্রিয়া, এর মধ্যে আমার মনে হয় যে রাষ্ট্রীয় বাহিনী কর্তৃক হয় এবং শুধুমাত্র যে আমরা ডিজিএফআই বলবো বা র্যাব বলবো বা পুলিশ বলবো না, এবং এই প্রক্রিয়াটাতে সরকারের রাষ্ট্রপ্রধান থেকে শুরু করে সবাই আছে। এবং যেটা বললেন যে পার্শ্ববর্তী দেশের অনেক বড় একটা ইনফ্লুয়েন্স আছে। আমার দেশে কিন্তু গুমের রাজনীতি ছিল না। আমাদের বাংলাদেশে কিন্তু এই যে ভয়টা সৃষ্টি করে, সেটা আমরা কাশ্মীরে দেখেছি, সেটা আমরা ইন্ডিয়ার অন্য অঙ্গরাজ্যে দেখেছি, কিন্তু আমাদের বাংলাদেশে কিন্তু সেটা ছিল না। এটা খোদ আবির্ভাব করাই হলো শুধুমাত্র এই যে ক্ষমতায় থাকার জন্য। এখানে সংশ্লিষ্ট যারা, প্রত্যেকটা ঘটনার কিন্তু আই উইটনেস আছে। যারা ফেরত এসছেন তারা কিন্তু নিজেরাই তাদের আই উইটনেস। তারা কিন্তু একদম স্পেসিফিক্যালি বলতে পারছে যে তাদেরকে কত দূর নিয়ে যাওয়া হয়েছিল চোখ বেঁধে, জমটুপি পরানোর পরে তাদেরকে কয়টা গাড়িতে ট্রান্সফার করা হয়েছিল, অফিসাররা তাদের সাথে কি বিহেভ করেছে, টর্চার করার সময় কি জিজ্ঞাসাবাদ করা হয়েছে, তাদেরকে জঙ্গি তকমা দেওয়ার জন্য তাদের সাথে কিভাবে কিভাবে টর্চার করা হয়েছে সিক্রেট ডিটেনশন সেলগুলাতে। এবং প্রত্যেকটা মানুষ এমনও ছিল, আমরা যখন গুম কমিশনে আবেদন দিই তাদের গায়ের ওই দাগগুলো আমরা তখনও দেখতে পেয়েছি যে তাদেরকে কিভাবে টর্চার করা হয়েছিল। যে একটা টুলে বসানোর পরে পায়ে থেকে মারা শুরু করে, রোপসের মতো মেটাল, ওগুলা দিয়ে পা থেকে মারতে 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 এমন হয়ে যায় যে লোকটা তখন জ্ঞান হারিয়ে ফেলে। জ্ঞান হারিয়ে ফেললে তাকে দুজন মানুষ হয়তো ধরে আরেকটা কোনো সেলে নিয়ে যায়। 2 দিন পরে আবার পুনরাবৃত্তি হয় এটার, এই সমস্ত ঘটনার। তাদেরকে খাবারের মধ্যে কিছু মিশিয়ে খাওয়ানো হয়। তাদেরকে এই যে 1600 RPM এর যে চেয়ার, সেই চেয়ারে কিছু সেকেন্ড একটা মানুষ থাকলে তার চোখ মুখ বের হয়ে আসবে, এই চেয়ারে বসানো হয়, ইলেকট্রিক শক দেওয়া হয়। টর্চার সেল, প্রত্যেকটা সিক্রেট ডিটেনশন সেলে টর্চার সেল থাকে এবং যেখানেই গুম কমিশন গিয়েছে তারা কিন্তু এরকম প্রত্যেকটা সিক্রেট ডিটেনশন সেল বা আয়নাঘরের পাশে এরকম টর্চার সেল দেখেছে তাদের মধ্যে মধ্যে, যেখানে ঝুলিয়ে পেটানোর জন্য যে ব্যবস্থা বা ইলেকট্রিক চেয়ার এবং এগুলার সন্ধান তারা পেয়েছে। তাদেরকে ইনজেকশন দেওয়া হয় এবং ইনজেকশন দেওয়ার পরে কিছু কিছু জায়গায় আমরা তথ্য চলে এসে যে অনেক মানুষকে হয়তো তারা টর্চার হয়তো সহ্যই করতে পারেনি, তারা জীবিত আছে কি নাই বা তাদেরকে এর পরবর্তীতে কি করা হয়েছে। এদের মধ্য থেকে এই যে আইন প্রয়োগকারী সংস্থার যারা ভিতরে কাজ করলো তাদের মধ্য থেকে কিন্তু এখন অনেকে বলে আসছে যে তারা জানে না আসলে যারা যখন হত্যা করলো তো কাদেরকে হত্যা করলো, এবং ডেড বডিটা তুলে নিয়ে যে নদীর মাঝখানে যে বস্তা বেঁধে ফেলে দিল। এবং এই যে কিলিং টিম তারা রাখতো নিজেদের জন্য, তাদের কিন্তু এই যে ইন্টারোগেশনের পরে কিন্তু এই তথ্যগুলো আসছে। এবং এই যে আপনি বলছেন যে প্রমাণ কি বা আমরা বিচারিক জায়গায় যাওয়ার জন্য, পুলিশ অলরেডি স্বীকার করেছে যে গুম খুনের সাথে জড়িত, র্যাব স্বীকার করেছে আমরা জানি কিছুদিন আগে, সরি বলেছে। হ্যাঁ, সরি বলেছে। এটা হচ্ছে
5ই আগস্টের পরে আমরা যে পরিবর্তন বলি, এই পরিবর্তনের জন্য হয়তো সরি বলেছে, কিন্তু যাদের এগেইনস্টে অ্যালিগেশন, যারা বিগত 1.5 যুগের বেশি সময় আমাদের মতো সাধারণ পরিবারে আমার ভাই এরকম যত ভাইদেরকে, হাজারো ভাইদেরকে এরকম টর্চার সেলে রেখে, সিক্রেটে 3 ফুট বাই 5 ফিট জমটুপি পরিয়ে রেখে, হাত করা বেঁধে রেখে এরকম টর্চার করেছে, যাদেরকে মেবি কিছুদিন পরে হত্যা করেছে, বা যাদেরকে ওই যে ইন্ডিয়ায় নিয়ে ছেড়ে দিল, আমি জানি না আসলে এত মানুষের সাথে কি করেছে তারা, তাদের এগেইনস্টে অ্যালিগেশনগুলো তো চলে যাবে না, বিচারের আওতায় আসবে, স্বচ্ছ বিচারের প্রক্রিয়া আসবে। একটা কথার জন্য আমি এটা টানলাম কেন, সেনাবাহিনী বা ডিজিএফআই কর্তৃক কিন্তু কোনো তথ্য প্রদান করা হয় না। তারা কিন্তু যে বাকি 2টা গ্রুপ স্বীকার করে আসলেও বা যে ক্ষমা চাওয়ার জায়গায় আসলেও তাদের তরফ থেকে কোনো, আমরা একটা স্বচ্ছ জায়গায় যেতে যাচ্ছি, একটা ন্যায় বিচারের জায়গায় যেতে যাচ্ছি, তো সেই জায়গাতে যাদের এগেইনস্টে আমাদের অ্যালিগেশনগুলা, র্যাব বলেন, ডিজিএফআই বলেন, বাকি যত আইন প্রয়োগকারী সংস্থা, প্রত্যেকটা মানুষ কিন্তু এখনো কর্মরত আছেন, বেশি মানুষ কর্মরত আছেন এবং ইউনিফর্মে আছেন, এবং সেই কারণেই আমরা এখনো 5 মাসের পরেও কোনো তথ্য পাচ্ছি না, এবং তাদের ভিতর থেকে কোনো ইনভেস্টিগেশন করে জানানো হচ্ছে না এই মানুষগুলো অ্যাটলিস্ট জীবিত আছে নাকি জীবিত নাই। সঞ্জিতা, আমরা খুব ছোট্ট করে, একদমই ছোট্ট করে একটু শুনতে চাইবো। আমরা এর আগে শুনেছিলাম গুম ভিকটিম পরিবারের কাছ থেকে যে যারা পরিবার, যাদের হারিয়ে গেছে কিংবা সে বেঁচে আছে কিনা জানেন, এই পরিবারের বেশ কিছু ভোগান্তি আছে, ব্যাংক লেনদেন সহ শুরু করে। খুব ছোট্ট করে যদি একটু আমাদেরকে বলেন, আমাদের হাতে খুব বেশি সময় পাবো না। এগুলো ছিল অনেকটা, যেমন চৌধুরী আলম ভাইদের যে পরিবার অনেকে আছেন, এবং এই মানুষগুলো অনলি আর্নিং মেম্বার ছিলেন ফ্যামিলির বেশিরভাগ ক্ষেত্রে। তো ব্যাংকের লেনদেন তো সেই টাকা তো পরেই বাদই দিলাম, বাট দৈনন্দিন ভাবে চলার জন্য যেটা জোগাড় করা দরকার সেটা জোগাড় করা, এই যে স্ত্রীরা যারা 12 বছর 13 বছর অপেক্ষা করে আছেন, মায়েরা যারা চলতে পারেন, এখনো চিকিৎসার টাকা নাই তাদের কাছে, কেউ সাহায্য করলে হয়তো সেই টাকাটা দিয়ে চলে। জানুয়ারি মাস, বিগত জানুয়ারি মাসেও আমার এই মাথায় একটা চিন্তা ছিল যে আমার যেই গুমের যে সন্তান ফ্যামিলিগুলা, যে সন্তানগুলা, তাদেরকে তো অ্যাডমিশন নিতে হয় প্রতি বছর, এবং এই বাচ্চাগুলো কিন্তু তাদের জীবনের 11-12 বছর পার হয়ে গেছে, যারা প্রাইমারিতে ছিল হাই স্কুলে, যারা হাই স্কুলে ছিল তারা ইউনিভার্সিটিতে যাচ্ছে, এদের ভর্তি হওয়ার কোনো যোগান কিন্তু কেউ দিচ্ছে না। এই সময়টা কিন্তু ছোট সময় না, এটা দীর্ঘ 12 বছরেরও বেশি সময় কিন্তু এইভাবে পার হয়ে একটা মানুষ কিভাবে বেঁচে থাকে। তিন বেলা খাবারও আমরা পুষ্টিকর খাবার তাদেরকে এনশিওর করতে পারি। নিশ্চয়ই আমরা এই আলোচনায় ফিরতে চাই আবার, কিন্তু রুমিন আপা, আমি একটু এই প্রসঙ্গ এড়িয়ে একটু সাম্প্রতিক একটু প্রসঙ্গে আসতে চাই। সেটি হচ্ছে যে চট্টগ্রামে 10 ট্রাক অস্ত্র চোরাচালান ঘটনায়, অস্ত্র মামলায়, এর আগেই সেখানে চোরাচালান মামলায় লুৎফুজ্জামান বাবর সহ বেশ কয়েকজনকে খালাস দেওয়া হয়েছিল। আজকে আপনি জানেন অস্ত্র মামলায় যাবজ্জীবন পাওয়া যে সাজা ছিল সেটি বাতিল হয়েছে। তো শাসন তাহলে কি হয়েছিল? এর আগে একদম ফাঁসিতে ঝুলিয়ে দেয়া, সে হয়তো কোনো ভাগ্যক্রমে বেঁচে গিয়েছিল, রায় যেহেতু হয়ে গিয়েছে, ফাঁসি তো হয়ে যাওয়ার কথা ছিল। দেখুন, গত 15 বছরে বিচারের তাহলে কি বিচার হলো? গত 15 বছরে যেখানে মানুষকে ধরে নিয়ে নাই করে ফেলা হয়েছে, সেটার বিরুদ্ধে বা সেটার প্রতিবাদে কেউ কথা বললে তার উপরে আবার টর্চার করা হয়েছে। বিকজ আমি তো সেই সময় দেখেছিলাম যে যখন ইউনাইটেড নেশনস থেকে জানতে চাওয়া হয়েছে, তখন প্রতিটা বাড়ি গিয়ে পুলিশ কর্মকর্তারা থ্রেট দিয়েছে আমার গুম হয়ে যাওয়া ভাইদের ফ্যামিলিগুলোতে, যে আপনারা কোনো কথা বলবেন না, সাদা কাগজে সই নিয়েছে তাদের। সো এটা তো রাষ্ট্রীয় মদদেই হয়েছে, তাই না? হাসিনা যে হাসিনা হয়ে উঠলো, সে হাসিনা হয়ে ওঠার পেছনে কেবল যে এই আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কিংবা প্রশাসন তাদের ভূমিকা আছে তাই নয়, একই সঙ্গে জুডিশিয়ারির একটা শক্ত ভূমিকা আছে। বাংলাদেশের বিচার বিভাগ 50 বছরের স্বাধীনতার পরে এত নতজানু আর কোনো সরকারের সময় ছিল না। এরশাদ সরকারের সময়, এরশাদকে আমরা স্বৈরাচার বলি, তখনও কিন্তু বিচার বিভাগ এত পরাধীন হয় নাই। এরপরে 90-উত্তর যেই আওয়ামী লীগ বিএনপির একটা মোটা দাগের গণতান্ত্রিক ধারা যখন সূচিত হলো, তখনও বিচার বিভাগ যথেষ্ট শক্তিশালী ছিল। পরে আমরা যখন দেখলাম 2008-এ শেখ হাসিনা ক্ষমতায় আসলে, এবং তিনি রাইটলি আইডেন্টিফাই করলেন যে ভোট ছাড়া ক্ষমতায় থাকতে হলে তাকে যেই টুলগুলো ব্যবহার করতে হবে, বিচার বিভাগ তার একটা। আমি কয়েকটা উদাহরণ দিই। তত্ত্বাবধায়ক সরকার একটা আউট অ্যান্ড আউট পলিটিক্যাল ইস্যু, এই ইস্যুটা রিজলভ হলো গিয়ে কোর্টে।
এবং আজকে বাংলাদেশের এই গণ অভ্যুত্থান, হাজার হাজার মানুষের মৃত্যু, হাজার মানুষের গুম হয়ে যাওয়া, হাজার মানুষ আহত বা পঙ্গু হওয়া, এই সকল কিছু তো ইলেকশনের সঙ্গে কানেক্টেড, প্রত্যক্ষ বা পরোক্ষভাবে। একইভাবে বিচার বিভাগ, হাসিনা যেমন দায়ী, ABM খায়রুল হক বলে একজন প্রধান বিচারপতি, কলঙ্কিত বিচারপতি বাংলাদেশে ছিলেন, তিনিও ইকুয়ালি দায়ী, কারণ তিনি তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা সংবিধান থেকে তুলে দেওয়ার রায় দিয়েছিলেন। আজকে কিন্তু খায়রুল হকের ব্যাপারে আমরা কেউ কথা বলি না। হাসিনার যেমন বিচার হওয়া উচিত, খায়রুল হকেরও বিচার হওয়া উচিত, এই কারণেই যে কেন একটি স্বাধীন দেশের বিচার বিভাগ এইরকম একটা পলিটিক্যাল ইস্যুকে রায় দিবে এবং তার ফলে এই যে বছরের পর বছর, মেয়াদের পর মেয়াদ একটি দল বিনা ভোটে ক্ষমতায় থাকতে পারে। আমি একটু ইন্টারফেয়ার করি, সেটা হচ্ছে আপনি বিচারকের কথা বললেন, প্রসিকিউশনে আপনার মতো আপনাদের আইনজীবীরা ছিলেন। ম্যাডাম খালেদা জিয়া অরফানেট ট্রাস্ট মামলায় তিনি ওখানে দীর্ঘদিন কারারুদ্ধ ছিলেন এবং তিনি গিয়েছিলেন হেঁটে, আর তিনি তারপরে হুইল চেয়ারে আসতে হলো। দুটো মামলা তাকে চোর বানিয়ে দেওয়া হলো, এতিমের টাকা আত্মসাৎ করে বানানো হলো। তো সেটি তো বিচারকের সামনে কোনো আইনজীবী উপস্থাপন করেছে, আইনজীবী প্যানেল ছিল। তো যে আইনজীবী প্যানেল এই কাজগুলো করেছে সাজিয়ে গুছিয়ে, নেক্সাসের সাথে ছিল, তাদের কি হবে? তারা কি মানে পক্ষে, মানে বিষয়গুলো কি এরকম বলবেন যে আমার বিচার, আমার পক্ষে যে আছে তাকে আমি সাপোর্ট দিব? না, বিষয়টা এরকম না। এতিমের টাকা মেরে খেয়েছে কিন্তু বলেছে শেখ হাসিনা, রাষ্ট্রের নির্বাহী বিভাগের প্রধান, হ্যাঁ, প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছে। আর আইনজীবীদের কাজই হচ্ছে, ধরুন একজন ডাক্তার, আপনার কাছে যখন কোনো পেশেন্ট আসবে, আপনি তার চিকিৎসা দেবেন, এটাই আপনার পেশা। আপনি পারিশ্রমিক নেবেন, সম্মানী নেবেন এবং তাকে চিকিৎসা দেবেন। একইভাবে আইনজীবীরা, দুই পক্ষে আইনজীবী থাকে, কোনো না কোনো পক্ষ তো মিথ্যা হয় আর কোনো না কোনো পক্ষ সত্য হয়, না হলে তো আসলে বিচারটা চলতে পারবে না। সো এখন ওই সময়ে যারা প্রসিকিউশনের পক্ষে ছিল, হ্যাঁ, তারা দলীয় বিবেচনায় অ্যাপয়েন্টেড হয়েছে, তাদের ডেফিনেটলি আরো অসংখ্য অপকর্ম আছে, সেগুলোর কারণে তাদেরকে আপনি দায়ী করতে পারেন, সেগুলোর কারণে তাদের বিরুদ্ধে মামলা হতে পারে, কিন্তু কোনো পক্ষের আইনজীবী হবার কারণে কারো বিরুদ্ধে আসলে মামলা করা যায় না। আপনি যদি সাজিয়ে গুছিয়ে, আমরা এর আগে জেনেছি যে যুদ্ধ অপরাধী ট্রাইব্যুনালের মামলার রায় সহ খালেদা জিয়ার এই মামলা, আপনি যদি সাজিয়ে গুছিয়ে কোনো মামলা উপস্থাপন করেন, সেটা আইডেন্টিফাই করার দায়িত্ব জজ সাহেবের। লয়ার তো তার মামলা সাজিয়ে গুছিয়ে প্রেজেন্ট করবে। তার মানে আপনার বিচার কার্যের কোনোভাবে কোনো জায়গায় যারা লয়ার আছেন তাদেরকে দোষারোপ করা যাবে না, বিষয়টি কি এরকম? বিষয়টা দুঃখজনকভাবে এরকমই। মানে আপনি যেমন কোনো ডাক্তারকে চিকিৎসা করার জন্য দায়ী করতে পারেন না, কিন্তু ভুল চিকিৎসার জন্য অবশ্যই দায়ী করতে পারেন। একজন আইনজীবীকেও কোনো মামলা লড়ার জন্য কেবলমাত্র, আমি আবারও বলছি, যা অনলি অ্যান্ড অনলি বিকজ উনি ওই মামলাটা লড়েছেন, সেই জন্য আপনি তাকে অভিযুক্ত করতে পারবেন না। মামলা যদি সে কোনো ভুল ভ্রান্তি করে, সেটার কারণে যদি কেউ সাফার করে, সে গিয়ে আইনজীবীর ওই ব্যর্থতা নিয়ে মামলা করতে পারে, ওটা তার কন্ডাক্ট, প্রফেশনাল কন্ডাক্ট। দীর্ঘদিন খালেদা জিয়া জেলে থাকার পরে প্রমাণ হলো যে উনি ওই মামলায় দোষী না, এবং এই যে আমাদের সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রীও প্রমাণ হলো যে ওনারা জড়িত না। তাহলে আইন নিশ্চয়ই এই যে যারা মিথ্যে অভিযোগ করলো তাদের শাস্তি দেওয়ার কোনো বিধান নিশ্চয়ই রয়েছে। সেক্ষেত্রে বিএনপির পক্ষ থেকে আপনারা যারা এই ধরনের মিথ্যে মামলায় বিএনপি নেতৃত্বকে, সাবেক প্রধানমন্ত্রীকে ফাঁসিয়েছে, তাদের ব্যাপারে কোনো পদক্ষেপ নেবেন কিনা খুব ছোট করে বলবো। নেওয়া উচিত। একজন আইনজীবী হিসেবে এবং বিএনপির একজন কর্মী হিসেবে আমি মনে করি, যেই মিথ্যা মামলাগুলো দিয়ে আজকে দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে মৃত্যুর মুখোমুখি দাঁড় করানো হয়েছে, সেগুলোর ব্যাপারে ডেফিনেটলি ইনভেস্টিগেট করে যারা এই মামলাগুলো করেছে, মিথ্যা মামলা করেছে, বাদী হয়েছে, তাদের ব্যাপারে বিএনপির সার্টেনলি পদক্ষেপ নেওয়া উচিত। আর দুই হচ্ছে, আমরা তো এই 15 বছর, আপনি জুডিশিয়ারি নিয়ে বলছেন, একটা কথা না বললেই না, আমরা তো দেখেছি যে বিচারক রায় দেবার কারণে কারো পদোন্নতি হয়েছে, কেউ দেশেই থাকতে পারে নাই। তারেক রহমানের পক্ষে রায় গেলে বিচারককে বিদেশে চলে যেতে হয়েছে, বিপক্ষে রায় দিলে তার প্রমোশন হয়েছে। সো জুডিশিয়ারিও একটা টুল, যেটা আমি আসলে এতক্ষণ ধরে বলার চেষ্টা করছি, যেটাকে ব্যবহার করে শেখ হাসিনা তার ক্ষমতাকে প্রলম্বিত করেছে। ফিরতে চাই সঞ্জিদা ইসলাম, মায়ের ডাকের সংগঠক, আপনার কথা
নিশ্চয়ই একটি ন্যায়ভিত্তিক সমাজ প্রতিষ্ঠার জন্য এই জুলাই বিপ্লবে যারা ছাত্র জনতা অংশ নিয়েছিল এবং একটি আমাদের সেই চেতনার ৭১-এর মুক্তিযুদ্ধ যে চেতনা নিয়ে হয়েছিল অথবা এখন জুলাই বিপ্লবের যে আকাঙ্ক্ষা, সেই আকাঙ্ক্ষার বাংলাদেশ, সুশাসনের বাংলাদেশ কতটা নিশ্চিত হবে মনে করছেন? এই যে অন্যায়গুলো হলো, সেই অন্যায়ের বিচার কতটা একদম সেই নিরপেক্ষভাবে হবে বলে প্রত্যাশা করছেন? কোনো প্রতিবন্ধকতা দেখছেন কিনা? এখনকার সময়ের কথা যদি বলি, যে আপনি বললেন জুলাইয়ে যে বিপ্লব, আমাদের যেই ছাত্র জনতা, শ্রমিক জনতা ভাইদের প্রাণের বিনিময়ে আমরা যেই বাংলাদেশে এখন, সেখান থেকে যদি আমরা দেখি যে আসলে সুবিচারের জায়গায় গিয়েছি কিনা এখনো, সেখান থেকে আমরা বলবো যে না, আমরা আমাদের মনে হয়েছিল যে এই গভর্নমেন্ট, ইন্টারিম গভর্নমেন্ট বলেন বা যেই ব্যবস্থাটার মধ্যে আমরা আছি, তাদের প্রথম প্রধান দায়িত্বটাই ছিল এত বিগত ১.৫ যুগের যেই গণহত্যা, আপনি যদি গুম ধরেন, এক্সট্রাজুডিশিয়াল কিলিং ৪,০০০-এর মতো, ২,০০০-এর মতো আমাদের ছাত্র জনতা ভাইদেরকে হত্যা করা হলো জুলাইতে। এর মধ্যে শাপলা চত্বরের যে গণহত্যা, বিডিআর গণহত্যা, তো সেই ক্ষেত্রে সবগুলা সংখ্যা কিন্তু কম না, অনেক। তো তাদের বিচারের ক্ষেত্রে আমাদের প্রথম থেকেই যেটা আমরা যেই জন্য বিগত ১ যুগেরও বেশি সময় ধরে আন্দোলনের রাস্তায়, যে প্রত্যেকটা গুমের, প্রত্যেকটা হত্যার বিচার স্বচ্ছতার সাথে ন্যায় বিচার করা হোক এবং পরিবারদেরকে জানানো হোক, তাদের অধিকার আছে জানার তাদের স্বজনদের সাথে কি করা হয়েছে, এবং যে প্রক্রিয়া যতক্ষণ না আসলে এই সত্যটা সামনে আসবে, যে গুমের বিষয়গুলা, এক্সট্রাজুডিশিয়াল কিলিংয়ের বিষয়গুলা দেশীয়ভাবে আন্তর্জাতিকভাবে অস্বীকারই করে যাওয়া হয়েছে, এবং এই ট্রুথটা, এই সত্যগুলোকে আসলে সামনে আনতে হবে। এটা প্রথম ও প্রধান দায়িত্ব। আমরা যদি সেই জায়গায় যেতে চাই, কারা আনবে সামনে? আমাদেরকে আনতে হবে, এবং ন্যায় বিচার প্রতিষ্ঠার মাধ্যমেই আনতে হবে। আমাদের যেই বিচার ব্যবস্থার কথা বলছি, আমরা যে নতুন ভাবে সংস্কার করে যেই জায়গায় আসতে চাচ্ছি, বা আমরা যেইখান থেকেই ন্যায় বিচারটা চাচ্ছি, স্বচ্ছতার কথা বলছি আমরা, যে সেইখানে যদি যেতে চাই, অবশ্যই আমাদেরকে এই প্রক্রিয়াগুলোকে সামনে আনতে হবে, যে তারা এই কাজগুলো করেছে, এখনো পর্যন্ত তারা অস্বীকারই করে যাচ্ছে, তাদের মধ্যে কোনো ক্ষমার কোনো চিহ্ন মাত্র নেই, পাশের দেশে বসে এখনো চক্রান্তই করে যাচ্ছে, অনুতপ্ত হওয়ার কোনো চিহ্ন মাত্র তাদের মধ্যে নেই। তো এই সত্যটাকে সবার আগে আমরা সামনে আনতে হবে, এবং প্রত্যেকটা হত্যা, প্রত্যেকটা গুমের বিচার করতে হবে এবং স্বচ্ছতার সাথে, এবং এটাকে পাবলিকলি নিয়ে আসতে হবে, যে এরকম সিক্রেট ডিটেনশন সেল, যেটা আমরা জানি হয়তো ১০০-এরও বেশি আমার দেশে, যে শুধু ডিজিএফআই, র্যাব না, বাংলাদেশের অনেক জায়গায় আছে, এই সমস্ত সিক্রেট ডিটেনশন সেলগুলোকে ওপেন করতে হবে, উন্মুক্ত করতে হবে, এবং জানাতে হবে এই মানুষগুলোর সাথে কি করা হয়েছে, এবং এরকম কোনো সেল বা প্রক্রিয়া যেন আর কোনো চলমান না থাকে। এত বড় চরম মানবাধিকার লঙ্ঘন, যেটা একজন মানুষকে গুম করে ফেলা বা হত্যা করে ফেলা না, পুরো পরিবারটাকে, মা থেকে শুরু করে স্ত্রী, সন্তান এবং পরবর্তী যে পরিবারের আমাদের মতো যারা থাকে, প্রত্যেকেরই এটা আসলে প্রত্যেককেই হত্যা করা। আমাদের এই জীবনটা আসলে স্বাভাবিক জীবনে নাই, আমরা প্রতিনিয়ত এই ট্রমাটা নিয়ে বেঁচে থাকতে চাই না। সুবিচার বা সেই জায়গায় বাংলাদেশকে দেখতে চাই, যেখানে কোনো আইন প্রয়োগকারী সংস্থা তাদের এখতিয়ারের বাইরে, যে তাদের এসওপির বাইরে, যে কোনো মানুষকে অবৈধভাবে তুলে নিয়ে যেতে পারবে না, সিক্রেট ডিটেনশন সেলে আটকে রাখতে পারবে না, এবং তাদেরকে জবাবদিহির একটা জায়গায় সবসময় থাকতে হবে। অনেক ধন্যবাদ ব্যারিস্টার রুমিন ফারহানা। আমি আজকে বিএনপির মহাসচিবের প্রসঙ্গে যাই। তিনি বলেছেন এই যে বছরের মাঝামাঝি সময়ের মধ্যেই চাইলে অন্তর্বর্তী সরকার নির্বাচন করতে পারেন। নির্বাচন কমিশনের বিষয়ে বলেছেন যে ভোটার আপডেট শুরু করে হয়তো ১ মাসের মধ্যেই করা সম্ভব। প্রধান নির্বাচন কমিশনার বলেছেন প্রধান উপদেষ্টার ঘোষিত সময়সীমার মধ্যে তারা নির্বাচন করার জন্য প্রস্তুতি নিচ্ছে। কিভাবে সম্ভব? সংস্কার এখনো শুরুই হয়নি, অনেক কমিশনের রিপোর্টই জমা দেওয়া হয়নি, খুব তাড়াহুড়ো হয়ে যাচ্ছে না বিষয়গুলো? দেখুন, আমাদের প্রথম থেকে একটা দাবি ছিল সরকারের প্রতি, একটা রোড ম্যাপ দেয়া হোক। আপনারা স্বল্প, মধ্য, দীর্ঘমেয়াদে কি করতে চান, কতদিনে করতে চান আমাদের জানান। আমরা এখনো কিন্তু জানি না। ২ হচ্ছে ৫ মাস পার হয়ে গেছে, এখনো কেন সংস্কার শুরু হলো না? এত জরুরি সংস্কার, সেটা এখনো শুরু হলো না কেন? ৩ হচ্ছে ৩১শে ডিসেম্বরের মধ্যে কমিশনগুলোর রিপোর্ট জমা দেওয়ার কথা, এখনো কমিশনগুলো রিপোর্ট জমা দেয় নাই।
4 হচ্ছে এই সরকার নির্বাচনে এক একবার এক এক কথা কেন বলছে। শুরুতে আমরা দেখলাম অনেক দিন বেশ কয়েক মাস কোনো নির্বাচনে কথা হয়নি। প্রথম নির্বাচনে কথা বললেন আমাদের সেনাবাহিনীর প্রধান, তিনি বলেন 18 মাসের মধ্যে। সাথে সাথে সরকারের তরফ থেকে বলা হলো না, এটা সরকার ঘোষণা করবে। ভালো কথা, যখনই একজন উপদেষ্টা নির্বাচন নিয়ে কিছু বলেন সাথে সাথে পুরো টিম এসে বলে না, এটা ওনার ব্যক্তিগত মত। মানে তাহলে আসলে হচ্ছেটা কি? নির্বাচনটা তো খেলা নয়, সরকার চালানোও খেলা নয়। এখানে একজনের কথার সাথে আরেকজনের কথা মিলছে না, একজন কথা বললেই বাকিরা বলছেন এটা তার ব্যক্তিগত মত। তাহলে আসলে আমরা সাধারণ মানুষ আমরা কোনটাকে ধরবো? এই ধোঁয়াশাগুলো ভালো নয়। রাষ্ট্র পরিচালনায় ক্ল্যারিটি এবং ট্রান্সপারেন্সি ইজ ভেরি ইম্পর্টেন্ট। ক্ল্যারিটি এবং ট্রান্সপারেন্সি না থাকলে যেটা হয়, অবিশ্বাস জন্ম হয়। বাংলাদেশ এখন খুব স্মুথ অবস্থায় নাই। বাংলাদেশ এখন কোনো পলিটিক্যাল গভর্নমেন্ট নাই। বাংলাদেশে দ্বিদলীয় ব্যবস্থা দীর্ঘদিন চালু ছিল, তার মধ্যে একটি বড় রাজনৈতিক দলকে পালাতে হয়েছে লিটারালি। তাদের কোনো জনসমর্থন বাংলাদেশে এই মুহূর্তে আছে বলে আমরা মনে করি না। বাংলাদেশে কোনো রাজনৈতিক সরকার এই মুহূর্তে নাই। যেই সরকারটি আছে সেই সরকারটি যদি তার অবস্থান স্পষ্ট এবং ক্লিয়ার করতে না পারে, এই অদ্ভুত পরিস্থিতিতে সেটা খুব ভালো হবে না। সে কারণেই আমাদের বিএনপির মহাসচিব খুব রাইটলি বলেছেন যে 1 মাসের বেশি তো আসলে ভোটার তালিকা তৈরি হালনাগাদ করতে প্রয়োজন হয় না। আর সংস্কার, আপনি আজকে যতই সংস্কার করেন না কেন, পরের সরকার যদি সেটা এসে র্যাটিফাই না করে, তাহলে তো আপনার ওই সংস্কারটা আসলে ইমপ্লিমেন্টেড হবে না। তো যারা ইমপ্লিমেন্ট করবে, যাদের সংসদে এগুলো পাস হয়ে আসলে কার্যকর হবে, তাদের হাত দিয়ে সংস্কার হওয়াটা ভালো। রাদার এটা অনেক বেশি যৌক্তিক যে সকল রাজনৈতিক দল মিলে যেই সংস্কারগুলোর ব্যাপারে তারা ঐক্যমত্যে পৌঁছবে, সেই সংস্কারের ব্যাপারে একটা আন্ডারটেকিং দেয়া হোক। সকল রাজনৈতিক দল একটা আন্ডারটেকিং দেখ যে তারা যদি রাষ্ট্র পরিচালনার দায়িত্বে যায়, তাহলে এই 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 ক্ষেত্রে তারা সংস্কার করবে, এবং তাদের ইলেকশন ক্যাম্পেইনে, তাদের ইলেকশন ম্যানিফেস্টোতে এই কথাগুলো পরিষ্কারভাবে আসুক। কারণ আপনি, মানে আমি সরকারের কথা বলছি, তারা ক্রমাগত সংস্কারের কথা বলছে, কিন্তু কোন সংস্কার, ধরুন এই যে এই পরিবার যারা গত 17 বছর 1600 পরিবারের ওপরে তারা হারানো স্বজনকে খুঁজেছে, তারা বিভিন্ন তথ্য সরকারকে দিয়েছে, কোনো কাজ হয় নাই। 5.5 মাসেও কেন কোনো কাজ হলো না? বড় বড় সংস্কারকে আমি সরিয়েই রাখি, যেগুলো অ্যাডমিটেড ফ্যাক্ট, যেগুলোর ব্যাপারে কোনো দলের কোনো আপত্তি নাই, যেগুলোর ব্যাপারে ইভেন ইন্টারন্যাশনাল সংস্থাগুলো বারবার তাগাদা দিয়েছে যে বাংলাদেশে গ্রস হিউম্যান রাইটস ভায়োলেশন হয়েছে, সেই বিষয়গুলো কেন সরকার এখনো? কমিশন তো হয়েছে, কমিশন হয়েছে, তারপর হচ্ছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে সেগুলো মামলা নিচ্ছে, আলাদা গুম কমিশন কাজ করছে নিশ্চয়ই। হ্যাঁ, কিন্তু যে আমার একদমই সময় নেই, আমি একটি বিষয় শুধু এক লাইনে শুনতে চাই, সেটি হচ্ছে যে নির্বাচন নিয়ে আপনারা যত কথা বলছেন, এই যে জনগণের সম্পৃক্ত বিষয়গুলো নিয়ে, ভ্যাটের কারণে, নতুন করে ভ্যাট আরোপের কারণে জনভোগান্তি যে তৈরি হচ্ছে, সেখানে কি একটু আপনারা নীরব? না, তো বিএনপি তো অলরেডি বলেছে যে তারা আপনারা হয়তো বিবৃতি দিচ্ছেন না, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, নতুন করে ভ্যাট আরোপ এবং নির্বাচন, এই সকল কিছু নিয়ে বিএনপি কিন্তু আবারও মাঠে নামার ডাক দিচ্ছে, এবং বলা হচ্ছে যে যদি এই জায়গাগুলোতে সরকার তার ভুল বা যে জায়গাগুলোতে বিচ্যুতি হচ্ছে সেইগুলো সংশোধন না করে, বিএনপি কিন্তু আবারও তার সমমনা যেই জোটগুলো আছে তাদেরকে নিয়ে তারা পথে নামবে। ইতিমধ্যেই তো ইমপ্লিমেন্টেশন শুরু হয়ে গিয়েছে, আপনারা তাহলে কবে নামবেন? আপনাদের সাথে 36, 37 বা 50-এর অধিক দল আছে, সমমনা রাজনৈতিক দলগুলো সবাই বিবৃতি দিয়েই শেষ করে ফেললেন। জনভোগান্তি, বাজারের অবস্থাটা আপনি জানেন, আপনি রাজনীতিবিদ, আপনি তৃণমূলে কাজ করেন, বাজারের অবস্থা জানেন নিশ্চয়ই আপা। সার্টেনলি, এবং এই সকল কিছু মিলিয়েই তো গত রোববারই সম্ভবত আমি দেখছিলাম বিএনপি আবারও বলছে যে তারা আন্দোলনের ডাক দিচ্ছে। আন্দোলনের, দেখুন আজকে যদি আমরা আন্দোলন শুরু করি, কালকেই আপনারা আবার বলবেন ও এখন এতদিন ক্ষমতায় ছিল না, এখন ক্ষমতায় যাওয়ার জন্য তারা আবারও মরিয়া হয়ে গেছে, সরকারকে তো সময় দিতে হবে। কথাগুলো কিন্তু আপনারাই বলবেন। আপনি এসে আমাকে এই যে কিছুক্ষণ আগে প্রশ্ন করলেন, সরকার তো করছে কাজ, যদি করেই থাকে, এই মেয়েটি তার স্পেসিফিক তথ্যগুলো একবার না শতবার, হাজারবার, হাজার জায়গায় দিয়েছে। ওর ভাইয়ের বিষয়টা কেন সলভ হচ্ছে না? আমি সব বাদ দেই, এই মেয়েটি তো স্পেসিফিক তথ্য দিতে পেরেছে, অন্যরা না হয় তথ্য দিতে পারে নাই, অন্যরা না হয় কিছু করতে পারে নাই। ওর মামলাটির কি অবস্থা, ওর কাছে জিজ্ঞেস করুন আপনি। অনেক ধন্যবাদ। আপনি যদি এক্সাম্পল সেট করতে না পারেন, মানুষ আপনার উপর রিলাই করবে না। অনেক ধন্যবাদ ব্যারিস্টার রুমিন ফারহানা আপনাকে, এবং অসংখ্য ধন্যবাদ সানজিদা ইসলাম আপনাকেও। প্রিয় দর্শক, এই ছিল আমাদের আজকের আয়োজন। দেখা হবে পরবর্তীতে। আপনাদের মতো এবং আলোচকদের মতো আমাদেরও প্রত্যাশা গড়ে উঠুক একটি কল্যাণমূলক
রাষ্ট্র, যে রাষ্ট্রে বৈষম্য থাকবে না, সেই বৈষম্যহীন রাষ্ট্রে গড়তে আসুন যে যার জায়গা থেকে আন্তরিকভাবে কাজ করি। আল্লাহ হাফেজ।